পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক পুরনো গ্রাম, নাম মাধবপুর। গ্রামের এক প্রান্তে বিশাল এক বটগাছ, তার পাশেই পরিত্যক্ত জমিদার বাড়ি। সেই বাড়ি নিয়ে বহু বছর ধরে নানা গুজব। লোকেরা বলে প্রতি বছর রক্তচালের রাতে সেখানে আলো জ্বলে ওঠে, আর শোনা যায় কারো কান্না। রাহুল কলকাতার এক কলেজ ছাত্র। ভূতের গল্প শুনতে ভালোবাসলেও বিশ্বাস করত না। তার প্রিয় অনুষ্ঠান ছিল সানডে সাসপেন্স। সেখান থেকেই সে রক্তচাঁদের রাতের কাহিনী শুনেছিল। কৌতূহল চেপে রাখতে না পেরে একদিন সে ঠিক করল মাধবপুরে গিয়ে নিজেই সব দেখবে। গ্রামে পৌঁছতেই সবাই তাকে সাবধান করল, বিশেষ করে এক বৃদ্ধা, নাম তার সরলা পিসি। বলল, বাবা, ওই বাড়িতে যাস না। রক্তচাঁদের রাতে ওখানে যে যায় সে আর আগের মতো থাকে না। রাহুল হেসে বলল, আমি এসব মানি না, বেশি সব কুসংস্কার। সেদিনই ছিল পূর্ণিমা, আর খবর অনুযায়ী সেই রাতেই আকাশে উঠবে রক্তচাঁদ। সন্ধে নামতেই আকাশে এক অদ্ভুত লাল আভা ছড়িয়ে পড়ল। চারদিক যেন অস্বাভাবিক নীরব। রাহুল টর্চ, ক্যামেরা আর মোবাইল নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল। বাড়িটির দরজা ভাঙা, জানালায় কাঁচ নেই। ভিতরে ঢুকতেই সে টের পেল বাতাস ভারী, যেন বহুদিনের জমে থাকা কান্না দেয়ালে আটকে আছে। হঠাৎ উপরতলা থেকে মৃদু পায়ের শব্দ এলো, টক টক টক। রাহুল সাহস করে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। একটি ঘরের দরজা অল্প ফাঁক, ভেতর থেকে লাল আলো বেরোচ্ছে। দরজা ঠেলে ঢুকতেই সে দেখল ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক তরুণী। সাদা শাড়ি, লম্বা চুল আর মুখে অদ্ভুত ফ্যাকাশে হাসি। কে তুমি? রাহুল কাঁপা গলায় জিজ্ঞেস করল। তরুণী ধীরে ধীরে তার দিকে তাকাল। তার চোখ দুটো যেন লাল আগুনের মতো জ্বলছে। তুই কেন এসেছিস? আমি সত্য জানতে চাই। তরুণী মৃদু হেসে বলল, সত্য জানতে হলে অতীত দেখতে হবে। হঠাৎ চারপাশের দৃশ্য পাল্টে গেল। রাহুল দেখল বহু বছর আগে এই বাড়িতে থাকত জমিদার হরিনারায়ণ। তার একমাত্র মেয়ে ছিল লাবণ্য। লাবণ্য প্রেম করত গ্রামের এক সাধারণ ছেলের সঙ্গে, কিন্তু জমিদার সেই সম্পর্ক মানেনি। এক রক্তচাঁদের রাতে লাবণ্যকে এই ঘরেই বন্দি করে রাখা হয়। অপমান আর যন্ত্রণায় সে সেখানেই আত্মহত্যা করে। মৃত্যুর আগে সে বলেছিল, প্রতি রক্তচাঁদের রাতে আমি ফিরব, আমার কান্না সবাই শুনবে। দৃশ্য মিলিয়ে গেল, আবার সেই লাল আলো আর তরুণী। আমি লাবণ্য, সে বলল, আমার আত্মা মুক্তি পায়নি। রাহুল ভয়ে পিছিয়ে গেল। আমি কি করতে পারি? আমার প্রেমিককে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। তার কবর গ্রামের বাইরে বটগাছের তলায়। তার আত্মাও বন্দী। আমাদের মিলন না হলে মুক্তি নেই। রাহুল সাহস সঞ্চয় করে বলল, আমি চেষ্টা করব। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। ঘর অন্ধকার, তরুণী অদৃশ্য। রাহুল দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। পরদিন সকালে সে গ্রামের প্রবীণদের সব বলল। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু সরলা পিসি বলল, আমার ঠাকুমা এই গল্প বলত, হয়তো সত্যিই ওদের আত্মা কষ্টে আছে। গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল বটগাছের নিচে খোঁড়াখুড়ি করা হবে। সেখানে সত্যিই পাওয়া গেল এক পুরনো কবরের চিহ্ন। সবাই মিলিত হয়ে লাবণ্য আর তার প্রেমিকের আত্মার শান্তির জন্য পূজা করল। সেই রাতে আবার রক্তচাঁদ উঠল, কিন্তু এবার জমিদার বাড়িতে কোনো আলো জ্বলল না, কোনো কান্না শোনা গেল না। সবাই ভাবল আত্মারা মুক্তি পেয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রাহুল কলকাতায় ফিরে এলো। কয়েকদিন পর এক রাতে সে হঠাৎ শুনতে পেল তার ঘরের বাইরে কেউ ফিসফিস করছে, ধন্যবাদ। সে জানালার বাইরে তাকিয়ে দেখল দূরে লাল আভায় ভেসে উঠেছে এক তরুণীর মুখ। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। পরদিন সকালে সে মোবাইলের ক্যামেরা চেক করতে গিয়ে অবাক হয়ে গেল। জমিদার বাড়ির সেই ঘরের একটি ছবি তোলা ছিল, যেখানে সে একা দাঁড়িয়ে আছে, কিন্তু তার পেছনে স্পষ্ট দেখা যাচ্ছে এক সাদা শাড়ি পরা মেয়ে। রাহুলের বুক কেঁপে উঠল। আত্মারা কি সত্যিই মুক্তি পেয়েছে, নাকি তারা শুধু স্থান বদলেছে? মাধবপুরে আজও রক্তচাঁদের রাতে আকাশ লাল হলে কেউ জমিদার বাড়ির দিকে তাকায় না, কারণ তারা জানে কিছু কান্না কখনো পুরোপুরি থামে না। আর রাহুল, সে এখন আর ভূতের গল্পকে অবহেলা করে না। মাঝে মাঝে গভীর রাতে তার কানে ভেসে আসে মৃদু হাসি। লাল চাঁদের আলোয় সেই হাসি আজও ভেসে বেড়ায়,
অতীতের অপূর্ণ প্রেমের সাক্ষী হয়ে।